এদিকে রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারেককে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার থেকে দায়িত্ব ছাড়ার সপ্তাহ পার না হতেই মামলার মুখোমুখি হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি অপরাধের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ইউনূসের বিরুদ্ধে এই সরকার শুধু একটা মামলা নেবে, একটা মামলা করার পরে দেখবেন মামলার হিরিক করে যাবে, পাইকারি মামলা হবে। এই আদম ব্যাপার ইউনূস, এই সুদখোর ইউনূস, এই বিদেশি চর ইউনূস, এই বাটপার ইউনূস, এই দেশদ্রোহী ইউনূস, এই মব সন্ত্রাসের জনক ইউনূস। একটা মামলা শুধু বিএনপি সরকার শুধু করা শুরু, মানে আদালত শুধু একটা মামলা গ্রহণ করবে, হাজার হাজার মামলা। এদিকে ক্ষমতার হাতবদল হতেই কি দেশ ছেড়ে পালাচ্ছেন ইউনূসের উপদেষ্টারা? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হাসিনার নির্দেশে কি সত্যিই দেশে ফিরবেন নেতাকর্মীরা, নাকি নিজেই দেশে ফিরতে যাচ্ছেন সাবেক সরকার প্রধান? গোলাম মাওলার রনির ধারণা, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গেই আত্মসমর্পণ করবেন তিনি, যদিও এই প্রক্রিয়া সম্পূর্ণ তার হাতে নেই, যেমনটা তারেক রহমানের হাতেও ছিল না। এদিকে শেখ হাসিনার দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার পর রাজধানীর রাজপথে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো তৎপরতা তীব্র হয়েছে। ধানমন্ডি 32 নম্বর এবং এর আশেপাশের এলাকায় লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হচ্ছে। এদিকে আওয়ামী লীগের ওপর অবিচার বন্ধ না হলে বিএনপির ওপর মার্কিন নিষেধাজ্ঞার খড়গ, বিএনপিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম। এদিকে ক্ষমতার হাত বদল হতেই দেশ ছেড়ে পালাচ্ছেন ইউনূসের উপদেষ্টারা। আওয়ামী লীগের কার্যক্রম সচলের জন্য হাইকোর্টে রিট আবেদন করবেন আওয়ামীপন্থী আইনজীবীরা। ইউনূসকে বাঁচাতে রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে আবারও রাজপথে এনসিপির নেতাকর্মীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যেসব কথা বলেছেন তা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। সংসদের প্রথম অধিবেশনেই তাই তাকে অভিশংসনের প্রস্তাব আনবে সংসদ। এদিকে ইউনূসকে বাঁচাতেই রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে রাজপথে এনসিপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এটা রিফর্মের বন্ধ করার জন্য নয়, দেশকে বাঁচানোর জন্য। এই জন্য আমরা বলেছি যে গণভোটের বিপক্ষে অবস্থান নিন, আপনাদেরকে বোকা বানিয়ে একটা সরকার গঠন করা হচ্ছে। এবং এই সরকার, আমরা এখন আবার বলছি, বর্তমান সরকার নিজেই স্বীকার করেছেন যে তারা একটা মেটিকুলাসলি ডিজাইন একটা কি বলে একটা আন্দোলন হচ্ছে, এটা তারা খুব সুনিপুণভাবে পরিকল্পিত করেছে। সংবিধানে যে নির্বাচন নাই, সেই নির্বাচনে আপনারা কিভাবে অংশগ্রহণ করলেন? গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির তরফ থেকে আসছিল, মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। সবাই যখন সমঝোতার ভিত্তিতে যেটা মেনে নেবেন, সেখান থেকে আপনি সরে আসার কোনো পথ নাই। আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। বাংলাদেশের ইতিহাসে প্রশাসনকে ব্যবহার করে সবচেয়ে ক্ষমতাশালী সরকার যিনি হয়েছিলেন, তিনি শেখ হাসিনা। শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম থাকার চেষ্টা করে, আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। এদিকে রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারিখকে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি। পদ্মাপাড়ে নির্বাচন হয়ে গিয়েছে, বিএনপি পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারা সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগকে যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় তার জন্য হাসিনা বেশ কয়েকবার আবেদন করেছিলেন, কিন্তু ইউনূস সরকার সেই আবেদনে সাড়া দিতে অস্বীকার করে। পদ্মাপাড়ে অভিযোগ উঠেছে এই নির্বাচন আসলে একটা সেটিং। আওয়ামী লীগ যাতে কোনোভাবেই জাতীয় রাজনীতিতে ফিরতে না পারে তার জন্য পূর্বতন সরকার প্রধান ও বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে। এই প্রসঙ্গে অনেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনূসের মধ্যে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরছেন প্রবাসে থাকাকালীন জিয়া পুত্রের সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক। তারেকে এই বৈঠকের উদ্দেশ্যই ছিল বাহিনীর সঙ্গে একটা রফা করা, যাতে তিনি দেশে ফিরলে বাহিনী তাকে গ্রেফতার না করে। সেই সবুজ সংকেত পাওয়ার পর তারেক জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কোনো প্রান্ত থেকে এটাও বলা হচ্ছে তারেককে দেশে ফিরতে দেওয়া হয়েছে এই শর্তে যে তিনি আওয়ামী লীগ সুপ্রিমোকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, আওয়ামী লীগের উপর থেকে তুলে নেবেন নিষেধাজ্ঞা। বাংলাদেশে পালাবদলের পর যে প্রশ্নটি নিয়ে এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল আওয়ামী লীগের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার দাবি করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন, তিনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষপাতী নন। হাসিনার আমলে এই বিএনপিকে দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমান সেই পথে হাঁটবেন কিনা সেই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। যে ভারত বিরোধী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তার নেপথ্যে জামাতের একটা বড় ভূমিকা ছিল। বাংলাদেশে জামায়াত বহু এলাকায় নিজেদের শক্তি বাড়িয়েছে, তারা এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের ওপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করছে। জুলাই গণহত্যা মামলায় বাংলাদেশের আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এই অবস্থায় বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি একটি অলিখিত নির্দেশিকা জারি করেছেন।
নির্দেশিকায় বলা হয়েছে, ফ্যাসিস্টরা জামিন পেয়ে দলীয় কাজে সক্রিয় হলে তাহলে তাদেরকে পুনরায় গ্রেফতার করে শোন অ্যারেস্ট দেখাতে হবে। এই ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগকেই বোঝানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন জেলে আটক রয়েছেন তারা জামিন পেতে চাইলে মুচলেকা দিতে হবে যে তারা আগামী দিনে কোনোভাবেই সক্রিয় রাজনীতিতে অংশ নেবে না, অর্থাৎ জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের ঝান্ডা ধরা যাবে না, জয় বাংলা বলা যাবে না। এদের সবাই যে কোনো না কোনো দুর্নীতিতে জড়িত এমনটা নয়। সংখ্যাগরিষ্ঠই আওয়ামী লীগের হয়ে পথে নেমেছিলেন, করেছিলেন সভা। হাসিনা দিল্লি থেকে সম্প্রতি ওয়ার্কিং কমিটির যে বৈঠক করেন সেই বৈঠকে তিনি দলের নেতাকর্মীদের মাঠে নামার পাশাপাশি জেলে আটক নেতাদের জামিনের বিষয়টিও নিশ্চিত করার কথা বলেছেন। তবে এই ধরপাকড়ের বিষয়টি আগামী মাসে আরও বেশি করে হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। যুক্তি হিসেবে তারা তুলে ধরেছেন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনার নির্দেশ। হাসিনা দলের নেতাকর্মীদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে বদ্ধপরিকর। প্রশ্ন হলো, তারেক রহমান কি আওয়ামী লীগকে সেই রাস্তা তৈরি করে দেবে? এদিকে ক্ষমতার হাত বদল হতেই কি দেশ ছেড়ে পালাচ্ছেন ইউনূসের উপদেষ্টারা? তারেক রহমানের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন মোস্তাফা সরোয়ার ফারুকী। তিনি কি কোনো মন্ত্রী হতে চান বা প্রতিমন্ত্রী হতে চান? ফেসবুকে দাবি করে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। বিএনপি তাকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী না করলে তিনি হয়তো বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারেন। পূর্বতন সরকারের বেশ কয়েকজন ইতিমধ্যে বিদেশে চলেও গিয়েছেন। বিদেশে যাওয়ার জন্য লাইন দিয়েছেন আরও অনেকে। 2026-এর 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে দেয় এবং বিএনপি সরকার ক্ষমতা দখল করে। সদ্য সাবেক উপদেষ্টারা এখন কোথায়? তারা কি স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন, নাকি তারা নতুন কোনো পথের সন্ধানে ব্যস্ত রয়েছেন? প্রতিদিন সামাজিক গণমাধ্যম ফেসবুকে কেউ না কেউ ছবি পোস্ট করে বলছেন অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা দেশ ছেড়ে চলে গিয়েছেন। কেউ লিখছেন বিমানবন্দরের লাউঞ্জে কোনো সাবেক উপদেষ্টাকে দেখা গিয়েছে। কোথায় আছেন উপদেষ্টারা? বিদেশেই বা গেলেন কারা? কারা যাওয়ার পথে আছেন? সবার আগে আলোচনায় আসবেন বাংলাদেশের পূর্বতন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। 17 ফেব্রুয়ারি তারেক রহমান শপথ নেওয়ার মধ্যে দিয়ে তার দায়িত্ব শেষ হয়। প্রধান উপদেষ্টা তার যমুনা বাসভবন ছাড়েননি। 28 ফেব্রুয়ারি গুলশানে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা, তবে এরই মধ্যে তিনি কাজে ফিরেছেন। 22 ফেব্রুয়ারি তিনি মিরপুরে ইউনূস সেন্টারে যোগ দেন। সেখানে গ্রামীণ পরিবারের ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। 18 মাসে ইউনূস সেন্টারে থেমে থাকা কাজে গতি আনার চেষ্টা শুরু করেছেন। বরাবরের মতো এইসব কাজ করতে তাকে বিদেশ সফর করতেই হবে। মার্চ মাসে মোহাম্মদ ইউনূসের জাপান সফরের কথা রয়েছে। মার্চের 3য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। জাপানের পর আরও কয়েকটি দেশে তার যাওয়ার কথা। ডক্টর ইউনূসের সঙ্গে ইউনূস সেন্টারে ফিরেছেন তার প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ। গ্রামীণ ব্যাংকে ফিরেছেন প্রাক্তন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ইউনূসের অন্যান্য আত্মীয় এবং গ্রামীণের সহকর্মী যারা সরকারে ছিলেন তাদের বেশিরভাগই তার সঙ্গে ফিরছেন। আরও একজনের কথা বলা যেতে পারে, তিনি খলিলুর রহমান। তিনি সম্ভবত নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেকের মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তার দায়িত্ব বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিকে কার্যকর করা। ইতোমধ্যেই তিনি যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ ফার্স্ট নীতিকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। পুরনো পেশায় ফিরে যাওয়ার মধ্যে সবথেকে আলোচিত নাম সৈয়দা রিজওয়ানা হাসান। জাফলংয়ের সাদা পাথর লুঠের ঘটনায় তার জড়িত থাকায় অন্তর্বর্তী সরকার রীতিমতো অস্বস্তিতে পড়ে যায়। এর মধ্যে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পারিবারিক ব্যবসা হামিদ সোয়েটার কোম্পানির মালিকানা তার স্বামীর নামে হস্তান্তর নিয়েও বিতর্ক ওঠে। উপদেষ্টার দায়িত্ব শেষে 18 ফেব্রুয়ারি থেকে পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন তিনি। আসিফ নজরুল ফিরে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আসিফ নজরুল 19 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। সবচেয়ে নির্ভার আছেন সাবেক নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন। অবসরের পর তিনি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। গণমাধ্যমকে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে থাকার সময় তিনি সরকারি বাংলোয় ছিলেন না, এমনকি সরকারি গাড়ি পর্যন্ত ব্যবহার করেননি। বাসা থেকে খাবার নিয়ে খেয়েছি, ফলে পদ ছাড়ার পর আমায় কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। তার এই বক্তব্য থেকে বোঝা যায় কেন অন্য উপদেষ্টারা এখন সংকটে পড়েছেন। আসিফ নজরুল তো বলেই ফেলেছেন সরকারি বাড়িটির জন্য তার মায়া লাগছে। সামাজিক মাধ্যমে গুজব আছে তিনি এই বাড়িতে ছাগলও পুষতেন। এরই মাঝে গুঞ্জন তৈরি হয় প্রাক্তন উপদেষ্টারা দেশ ছাড়ছেন। যদিও সেই গুঞ্জন খণ্ডন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন উপদেষ্টারা দেশেই আছেন, তারা এদেশের সন্তান, দেশ ছেড়ে চলে যাওয়ার প্রশ্ন ওঠে না। এদিকে ইউনূসকে বাঁচাতেই রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে রাজপথে এনসিপি। একটি সাক্ষাৎকার, আর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে পদ্মা পার তুল কালাম। সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকাকে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন গত 1.5 বছরে তাকে উপড়ে ফেলার নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো পরিস্থিতিতেই তিনি ভেঙে পড়েননি। তার কথায়, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে ঝরুক, আরেক ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, এই সিদ্ধান্তে অবিচল ছিলাম। 2024-এর রাতকে তিনি বিভীষিকাময় রাত বলে অভিহিত করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে ওই পেছনে ওদিকে খালি ঠেলাগাড়ি, ভ্যান, কাভার্ড ভ্যান দিয়ে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম, আমাদের তো আর কিছু নেই, এখান থেকে তো আমি পালাবো না, তাই না? সেই অবস্থা যদি হতো তখন একটা কথা ছিল। 3 স্তরের নিরাপত্তা দিয়ে কভার করা হয়েছে। সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে আবার এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পত্রিকার তরফে জানতে চাওয়া হয় সেই দুঃসময়ে কেউ তার পাশে ছিল কিনা। জবাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপি শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সাংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে কৌতূহল জমা ছিল, কিন্তু পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কার্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতার শতভাগ ছিল। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনো প্রান্ত থেকে তার গ্রেফতারের দাবি উঠেছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহির ইসলামের দাবি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেফতার করতে হবে। তার মতে নানা অপরাধে তিনি অভিযুক্ত, ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়, তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। গত বুধবার 25 ফেব্রুয়ারি রাজধানীর বনানী সামরিকী কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি, তিনি নীরব ছিলেন, তার ভূমিকা ছিল নিষ্ক্রিয়। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কারের দাবিতে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে, ফলে গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত। নাহিদ আরও বলেন, রাষ্ট্রপতির অভিশংসনের জন্য পদক্ষেপ নিতে সংসদে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে কাজ করবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য রয়েছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমানও। তিনি বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে পদের গোপনীয়তা ভঙ্গ করেছেন। মেটিকুলাস ডিজাইনে তাকে উপড়ে ফেলার যে চেষ্টা হয়েছে সেটা ফাঁস করে দেওয়া কি পদের গোপনীয়তা ভঙ্গ করা? জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার বলেন, রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। ওই পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করছেন, আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি আরও বলেন, সংবিধান, রাষ্ট্রীয় শপথ ও সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য দেওয়া রাষ্ট্রের ভাবমূর্তির সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। উপর আর ইউনূসের বিরুদ্ধে মামলা, ইউনূসের বিরুদ্ধে এই সরকার শুধু একটা মামলা নেবে, একটা মামলা করার পরে দেখবেন মামলার হিরিক পড়ে যাবে, পাইকারি মামলা হবে। এই আদম ব্যাপার ইউনূস, এই সুদখোর ইউনূস, এই বিদেশি চর ইউনূস, এই বাটপার ইউনূস, এই দেশদ্রোহী ইউনূস, এই মব সন্ত্রাসের জনক ইউনূস, একটা মামলা শুধু বিএনপির সরকার শুধু করার সুযোগ দেয়। মানে আদালত শুধু একটা মামলা গ্রহণ করবে, হাজার হাজার মামলা হবে, কমসে কম 1000 মামলা আপনি লিখে রাখেন। আর আমরা তো গণ আদালত গঠন করবোই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং যারা সাধারণ নাগরিক, এই দেশের অর্থনীতি ধ্বংসের জন্য, এই দেশের রাজনীতি ধ্বংসের জন্য, এই দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য, এই দেশের 72 সংবিধানের পরিচালনার জন্য, মব ভায়োলেন্সের জন্য আমরা ইউনূসের বিরুদ্ধে গণ আদালত গঠন করবো। এই ইউনূস গ্যাং না, শুধু এই ইউনূস গ্যাংয়ের সকলে উপদেষ্টা সহ এই তথাকথিত উপদেষ্টা এবং তাদের চেলাবেলা এবং জামাতের আমির এদের বিরুদ্ধে আমরা, এই জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা গণ আদালত গঠন করবো। এটা করবোই। এদের শুধু সাধারণ আদালতে বিচার না, গণ আদালত করতে হবে, কারণ এরা শুধু দেশের ক্ষতি করে নাই, আমরা রাজনীতির ক্ষতি করে নাই। এরা যদি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইতো আমাদের কোনো বক্তব্য ছিল না, কারণ আপনি সরকার পতন আন্দোলন করতেই পারেন, আপনার সরকার পছন্দ নাও হইতে পারে, কিন্তু আপনি যখন বন্দর দিয়ে দিবেন, কতবার বাটপা দেখেন 45,000 কোটি টাকা পকেটে রেখে গেছে, বুঝতে পারছেন তো? একে তো আমরা সাথে পারি না। যদি এই সরকার আন্দোলন মামলা করার সুযোগ না দেয়, অলরেডি কমরেড সামাদ ভাইয়ের সাথে আমি মেসেজ করেছি, কমরেড সামাদ ভাই খুব সময় মামলা করবে, 12 যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে তারা মামলা করবেন, অনেকে 2-3 জনের সাথে আমার কথা হচ্ছে তারা মামলা করবেন, আমি নিজেও মামলা করবো এই ইউনূস সাহেবের বিরুদ্ধে, এই উপদেষ্টাদের বিরুদ্ধে, রেজওয়ানাদের বিরুদ্ধে, ফরিদ আক্তার, ফরদ মাজাহার, এগুলো কিন্তু আসামি। ফরদ মাজাহার জামাতের আমির, দীরিক শহীদুল,
মানে ওই যে যাতে পুরস্কার নিতেন না বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কখনো যৌথভাবে প্রথম হইতো, যৌথভাবে দ্বিতীয় হইতো, যৌথ তৃতীয় হইতো, যৌথ এক নম্বর আসামি কারাগারে শোনেন দৃশ্য হইতো। আনু মোহাম্মদ যাবে না বাদ, রেহনুমাও যাবে না বাদ, এই চিঙ্কুবানদেরও বাদ দেওয়া যাবে না। চিঙ্কুবান প্রত্যেকটা জুলাই মব সন্ত্রাসের জনকেরা প্রত্যেকটা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যেসব কথা বলেছেন তা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। সংসদের প্রথম অধিবেশনেই তাই তাকে অভিশংসনের প্রস্তাব আনবে সংসদ। রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে এই দাবি অনেক দিনের। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই দাবি উঠেছিল ছাত্র জনতার পক্ষ থেকে। বিএনপির একটা অংশ এই প্রস্তাব সমর্থন করে, তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণে সেই সময় টিকে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু আকস্মিকভাবে রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে জানান নির্বাচনের পরে পদত্যাগ করবেন। এই কারণে নির্বাচনের পর আলোচনায় আসে রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রপতি এখন অবশ্য জানাচ্ছেন সেই সময় মনে দুঃখ পেয়ে ওই মন্তব্য করেছিলেন। এখন তিনি আর পদত্যাগ করতে চান না। তবে বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি হিসেবে না চায় তাহলে তিনি চলে যেতে প্রস্তুত আছেন। অর্থাৎ বিএনপি সরকারের সময়ে রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পারপাস সার্ভ করতে চান তিনি। কি সেই পারপাস? আর কেনই বা আওয়ামী লীগের নেতা হয়েও রাষ্ট্রপতি বিএনপির সেবা করতে চান? অনেক প্রশ্ন, হিসাবও অনেক। প্রথমেই মনে করিয়ে দিতে চাই রাষ্ট্রপতির ব্যাকগ্রাউন্ড। ছাত্র জীবনে করতেন ছাত্রলীগ, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্র অবস্থাতেই মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর পড়াশোনা শেষ করে প্রথমে কয়েক বছর সাংবাদিকতা করেন, এরপরে যোগ দেন সিভিল সার্ভিসে। বিচার ক্যাডারের কর্মকর্তা হিসেবে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। পরবর্তীতে 5 বছর কাজ করেন দুদকের কমিশনার হিসেবে। 2023 সালে দায়িত্ব নেন বাংলাদেশের রাষ্ট্রপতির। সে সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান ছিলেন। 2023 সালের 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও লিটন চৌধুরী। আইনের দিক থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি, কিন্তু তিনি আওয়ামী লীগের দলীয় মনোনীত। একই সাথে মনে রাখা দরকার তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও বটে। আইনগতভাবে তার রাষ্ট্রপতি থাকার কোনো বাধা নেই, কিন্তু নৈতিক অবস্থান কিছুটা দুর্বল করে দেয়। কিন্তু এই দুর্বল অবস্থান নিয়েই রাষ্ট্রপতি থেকে যেতে চান। গণমাধ্যমে তিনি জানিয়েছেন বিএনপি চাইলে তিনি থাকবেন, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন বিএনপিকে সার্ভ করতে চাচ্ছেন। কিন্তু তিনি কি আসলেই বিএনপিকে সার্ভ করতে পারবেন? কারণ এই চুপ্পুই তো 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি সরকারের দুর্নীতি, সন্ত্রাস, নির্যাতন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই কমিটি বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সুপারিশ গেজেট আকারে প্রকাশ করে। এখন তাহলে কিভাবে বিএনপির উপকার করবেন তিনি? বড় উপকারটি অবশ্য তিনি করে ফেলেছেন, তা হলো নির্বাচন আয়োজন। আগেই যেমনটি বলছিলাম, রাষ্ট্রপতি নিজেই বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় বারবার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি সরে গেলে নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণে নিজের আসনে দৃঢ় থাকেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ফলে নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে জিতেই ক্ষমতায় আসে বিএনপি। বিএনপির কাছে রাষ্ট্রপতির দ্বিতীয় ঋণটি সম্ভবত অধ্যাদেশ বাতিল করা। ডক্টর ইউনূস সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে এরই মধ্যে রাষ্ট্রপতি গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এগুলো যথাযথ প্রক্রিয়ায় জারি করা হয়নি। এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই আদেশটি জুলাই সনদের এমন কিছু ধারা বিএনপি সরকারকে মানতে বাধ্য করবে যার সঙ্গে বিএনপি একমত নয়। ফলে বিএনপি চায় এই আদেশটি বাতিল হয়ে যাক। রাষ্ট্রপতি এরই মধ্যে এসব অধ্যাদেশ জারির কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের মাধ্যমে যদি এই আদেশগুলো নিয়ে প্রশ্ন তোলা যায় বা এগুলো বাতিল করা যায়, তাহলে বিএনপি নিজে উদ্যোগ না নিয়েই জুলাই সনদের আপত্তিকর ধারাগুলো বাস্তবায়নের ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তৃতীয় লাভটি এরই মধ্যে সবাই জানেন, তা হলো জাতীয় সংসদে হাসিনা সরকারের দুর্নীতি, সন্ত্রাস নিয়ে কথা বলবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণে ছাত্র জনতার জুলাই আন্দোলন, বিরোধী রাজনৈতিক শক্তির উপরে নির্যাতন, গুম খুন, তথাকথিত আয়নাঘর সহ দমন পীড়নের বর্ণনা বিস্তারিতভাবে উঠে আসবে। একই সঙ্গে ভোটারবিহীন এবং প্রহসনের 10ম, 11 ও 12 জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় থাকার বর্ণনা থাকবে। পাশাপাশি বিরোধী দলের উপরে দমন পীড়ন, গুম খুন এবং গণতন্ত্র সংকুচিত করার অভিযোগগুলো তুলে ধরা হবে। আমরা জানি রাষ্ট্রপতির ভাষণ তিনি বা তার অফিসে প্রস্তুত করা হয় না। ভাষণের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা পরে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। রাষ্ট্রপতি অর্থাৎ আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার মুখ থেকে আওয়ামী লীগের দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, নির্যাতনের বিবরণ সংসদের দলিল হিসেবে রাখা বিএনপির সাফল্য হিসেবেই গণ্য হবে। কিন্তু এত কিছু করেও কি রাষ্ট্রপতি নিজের গদি বাঁচাতে পারবেন? বিরোধী দলের পক্ষ থেকে এরই মধ্যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন রাষ্ট্রপতি অনেক সত্য গোপন করেছেন। তার এখনকার কথা আর আগের কথা এক নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ গ্রহণযোগ্য নয়। তবে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম আরো কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সংসদের প্রথম কাজ হবে রাষ্ট্রপতির অভিশংসন। তিনি আশা প্রকাশ করেন সরকার এবং বিরোধী দল সবাই মিলেই তা করবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য আছে। জুলাই গণহত্যায় রাষ্ট্রপতির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন সেই নির্মম হত্যাযজ্ঞের সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোটা সংস্কার দাবি নিয়ে আমরা বঙ্গভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নিষ্ক্রিয়তার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। আরও কথা আছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হলে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। গণমাধ্যমে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন গত 1.5 বছরে একের পর এক সংবিধান লঙ্ঘন করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতি নিজে এটা জানতেন, কিন্তু কোনো আইনি বা সাংবিধানিক পদক্ষেপ নেননি। তিনি বলেছেন ঝামেলামুক্ত থাকার জন্য তিনি বিষয়গুলো এড়িয়ে গেছেন। কিন্তু রাষ্ট্রপতির পদে থেকে কি এভাবে এড়িয়ে যাওয়া সম্ভব?
সংবিধান লঙ্ঘন যেমন শাস্তিযোগ্য অপরাধ, তেমনি সংবিধান লঙ্ঘনের সহযোগিতা বা উস্কানি বা অনুমোদন বা সমর্থন করলেও একই শাস্তি হয়। নিজের চোখের সামনে সংবিধান লঙ্ঘিত হতে দেখেও রাষ্ট্রপতির কোনো পদক্ষেপ না নেওয়া কি সংবিধান লঙ্ঘনে সহযোগিতার শামিল? যদি তেমনটি হয় তাহলেও রাষ্ট্রপতি কিন্তু নিজের পদে থাকার যোগ্যতা হারান। এখন একের পর এক বিএনপির সেবা করে নিজের পদ বাঁচানোর চেষ্টা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিষয়টি তার মতো পর্যায়ে থেকে মোটেও শোভন দেখাচ্ছে না। তিনি আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সসম্মানে বিদায় নিলে সেটাই হয়তো সবচেয়ে ভালো হতো। নির্বাচনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নির্বাচন পর্যন্ত থেকে গেছে, এতটুকুও যদি মেনে নেওয়া যায়। কিন্তু রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে থেকে তিনি যে কথাবার্তা বলছেন তা অনেক স্ববিরোধিতায় পরিপূর্ণ। বিষয়টি রাষ্ট্রপতি পদের মর্যাদাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।